আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট নিবেদিত দশের কথা দেশের কথা অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় আছেন জনাব AKM পাটোয়ারি। উপস্থাপনা আছি আমি সিনহা MSI। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের অনেকগুলো বিষয় আলাপ করার সুযোগ যদি থাকে আমরা করব, কিন্তু মূল কথা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের দুর্যোগ। এই যে দুর্যোগ, এই দুর্যোগটা শুধু প্রাকৃতিক না, মনুষ্য সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, সমাজের দুর্যোগ, অর্থনৈতিক দুর্যোগ, সামগ্রিক দুর্যোগ। এমন একটা পরিস্থিতি আমাদের উদ্ভব হয়েছে যে আমাদের জন্য বোঝা মুশকিল হচ্ছে আমাদের জীবনটা কোদিকে যাচ্ছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে একটা দুর্যোগের ঘনঘটা। এই ঘনঘটাতে মুক্তি পাই কীভাবে পেতে পারি, কোথায় যাচ্ছি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিদগ্ধ ব্যক্তিকে। আমার ডানে আছেন সাবেক জেলা ও দায়রা জজ ডক্টর শাহজাহান। আমার বায়ে আছেন জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা। আমি শুরু করছি ডক্টর শাহজাহান আপনাকে দিয়ে। এই যে আমি কথাগুলো বলছিলাম, আপনি সবই শুনছিলেন। প্রশ্ন হচ্ছে, এই দুর্যোগের শুরু, ব্যক্তি এবং এর যে একটা প্রভাব, বাঁচার উপায় কী? দেখেন, এই দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মারাও যায়, কিন্তু বাঁচারও উপায় আছে এবং বেঁচেই থাকে বেশি। কারণ আমাদের দেশে এই 70-এর প্রলয়ঙ্করী ঝড়েও আমাদের লক্ষ লক্ষ লোক মারা গেছে, স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ লোক মারা গেছে, তারপরেও আমরা বেঁচে আছি। বেঁচে আছি মানে হচ্ছে যারা জীবিত থাকে তারা নিশ্চয়ই এই দুর্যোগ থেকে কাটিয়ে ওঠার জন্য তাদের যে বুদ্ধিমত্তা আছে তারা সেইটা দিয়ে এটা মোকাবেলা করার চেষ্টা করে। তো এখন আমাদের দেশে সবচেয়ে বার্নিং যে বলবো আমি দুর্যোগের মধ্যে, যেটা আমরা এখন ফিল করতেছি এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের জ্বালানি তেলের সংকট। আর জ্বালানি তেলের সংকটের কারণে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ঠিকমতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, যে কারণে আমাদের এই প্রচণ্ড গরমে খুবই কষ্ট হচ্ছে। অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তাদের প্রোডাকশান কমে গেছে, কারণ ফুল টাইম তারা বিদ্যুৎ পাচ্ছে না। তারপরে আমাদের গ্যাসের সরবরাহ কম থাকার কারণে অনেক ক্ষেত্রে রান্নাঘরে চুলা জ্বলছে না, যেটা একটা খুব সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন বলতে গেলে এগুলো বার্নিং ইস্যু। তারপরে তো অর্থনৈতিক সমস্যা আছে আমাদের দেশে। আমরা যখন উন্নত দেশের পর্যায়ে না যাব ততক্ষণ আমাদের অর্থনৈতিক যে সমস্যা এটাকে মোকাবেলা করেই এগোতে হবে। এখন আমাদের শিল্প বিপ্লবের প্রয়োজন আছে, শিল্পের আরও প্রসার দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো এই যে যত রকম দুর্যোগ আছে, এই দুর্যোগের মধ্যে এই মুহূর্তে আমি এটাই নিয়ে বেশি একটু আলোচনা করতে চাই। দেখেন, আমাদের এই বিদ্যুতের দুর্যোগের কারণে আজকে আমাদের কৃষির সেচ পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রোডাকশান হাফ হয়ে যাচ্ছে, তাতে প্রোডাকশান কস্ট বেড়ে যাচ্ছে, আমরা কম্পিটিটিভ প্রাইসে বাইরে এক্সপোর্ট করতে পারবো না। তো এর জন্য আমাদের যে বুদ্ধি, যারা এই আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, যারা মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, সবারই এটা নিয়ে কনসার্ন। তবে আমরা যেহেতু এখন টেলিভিশনের সামনে দর্শকদের সামনে এই সমস্যা নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তের সবচেয়ে বড় দুর্যোগ হলো বিদ্যুৎ ব্যবস্থাপনা। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে সহজে আমাদের যে সেচ পাম্পগুলো চলছে, সেই সেচ পাম্পগুলো যদি সোলার প্যানেল দিয়ে চালানো যায়, সেক্ষেত্রে বহু হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা বাঁচাতে পারি। তারপরে আমাদের বাড়ির ছাদে, যেটা আমাদের বলা হয়েছিল, এই ডিআইটি প্ল্যানেও বলে যে বাড়ির ছাদের উপরে সোলার প্যানেল দিতে হবে। সোলার প্যানেল দিলে সেখানে বিদ্যুতের খরচ কমে যাবে। আরেকটা হতে পারে আমাদের যে অফিসের কর্মঘণ্টা, এটা কমিয়ে দিলে তখন দেখা যাবে যে বাড়িতে তো বিদ্যুৎ চলে, আমরা যদি বাসায় বসে কাজ করি ল্যাপটপে বা অনলাইনে, এটা এখন প্রায় অফিস চালু হচ্ছে। সুপ্রিম কোর্ট এখন 2 দিন চালু হয়েছে, অনলাইন ভার্চুয়াল কোর্ট হচ্ছে। এরকম যদি করে দেওয়া যায় তাহলে দেখা যায় অফিসগুলো ফাঁকা হয়ে গেলে লিফটগুলো বন্ধ থাকবে, অফিসগুলো বন্ধ থাকবে, বিদ্যুৎ এখানে কম খরচ হবে। তো সেই ক্ষেত্রে বিদ্যুৎ খরচ যদি কমে যায়, আমরা এটা ডাইভার্ট করে শিল্প সেক্টরে দিতে পারি, যেখানে উৎপাদন বাড়বে, আমরা এক্সপোর্ট করতে পারবো। আর গৃহে যে সমস্ত আমাদের ঘর বাড়ি যেখানে আমরা বসবাস করি, ওইখানে বিদ্যুৎ সরবরাহটা বেড়ে যাবে, মানুষ স্বস্তিতে থাকবে। এখন কত হচ্ছে, দুর্যোগ অনেক ক্ষেত্রে বলে যে আমাদের উন্নয়নের অনেক উন্নয়ন করার দরকার। কোন উন্নয়ন? রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগের উন্নয়ন। কিন্তু মানুষ, এই দেশের মানুষই তো সেই উন্নয়নের সুফলটা ভোগ করবে। কিন্তু সেই উন্নয়ন মানুষগুলো যদি ভালোভাবে বেঁচে না থাকতে পারে, তো সেই উন্নয়ন তো কোনো কাজে আসবে না। ওটা আমার দৃষ্টিতে হলো, সে উন্নয়ন বাজেটটা, রাজস্ব বাজেট যতটুকু আছে এটা বাড়াতে হবে, রাজস্ব বাজেটের টাকা আয় করতে হবে। উন্নয়ন বাজেটটা আমরা এই মুহূর্তে কমিয়ে দিয়ে আমরা রাজস্ব বাজেট দিয়ে আমাদের সামনে যে দুর্যোগ, বিশেষ করে বন্যা মহামারী, যখন বন্যা হয়, যখন এই যে হামের একটা দুর্যোগ চলছে, তারপরে আপনার করোনার সময় দুর্যোগ ছিল,
আমি মনে করি এই দুর্যোগ ব্যবস্থাপনায় যখন যে দুর্যোগ আসে আমাদের যারা এটা পরিচালনা করে তাদের সর্বাত্মক প্রস্তুতি থাকা দরকার, যাতে প্রয়োজনীয় মুহূর্তে আমরা এটা কমব্যাট করতে পারি, প্রয়োজনীয় মুহূর্তে আমরা দুর্যোগটা কমাতে পারি। আপনার কাছে ধন্যবাদ। জনাব শরফুদ্দিন আহমেদ, আপনি ঢাকা বিভাগের কমিশনার এবং আপনি তো কর্মক্ষেত্রে অনেক কিছু দেখতে পাচ্ছেন, বিশেষত এই যে আমরা বললাম বিদ্যুতের কথা, লোডশেডিং শুরু হয়ে গেছে। এখন এই যে লোডশেডিং, বিদ্যুৎ এবং সোলার প্যানেলের কথা বলা হচ্ছে, এটা সমন্বয়টা অ্যাকচুয়ালি কী হতে পারে? না, আপনি আপনার ভূমিকার মধ্যে আসলে বলছিলেন যে আসলে দুর্যোগ নানান রকম হয়। একটা তো ন্যাচারাল আমরা জানি, আর একটা হচ্ছে ম্যানমেড যে দুর্যোগগুলো হয়। এটার মধ্যে আবার কিছু কিছু দুর্যোগ আছে একদম তাৎক্ষণিকভাবে হঠাৎ করে আসে, যেটা হয়তো আমরা আগে থেকে প্রিডিক্ট করতে পারি না। যেমন এই মুহূর্তে যেটা আমাদের শাহজাহান সাহেব বলেছেন যে ফুয়েলের একটা ক্রাইসিসের কথা বলেছেন। তো মধ্যপ্রাচ্যের এই সংকটটা কিন্তু আমরা কেউ কিন্তু প্রিডিক্ট করতে পারিনি। যদি একটা টেনশন ছিল, সবাই ভাবছিল যে একটা কিছু হবে, তো হঠাৎ করে যখন শুরু হয়ে গেল, এটার প্রভাব কিন্তু গ্লোবালি, শুধু যে বাংলাদেশ এটা ফেস করছে তা না, এটা সারা পৃথিবী সবাই এটার কনসিকুয়েন্সটা ফেস করছে, যে এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা। এখন আমাদের ফুয়েলের উপরে বা আমাদের জ্বালানির উপরে একটা চাপ তৈরি হয়েছে, এটা ট্রু। এখন এটা সমাধানের দিকে যেটা বলছেন যে কি হতে পারে বা কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি, অ্যাকচুয়ালি আমরা যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার, আমাদের যে ডিপেন্ডেন্সি কমায় নিয়ে আসার যে একটা পরিকল্পনা ছিল, সেটা হয়তো আমরা ওইভাবে ঠিক অ্যাড্রেস করতে পারিনি। যেমন যথার্থই বলেছেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়ার বিষয়ে আমাদের দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা আছে, কিন্তু খুব বেশি কার্যকর উদ্যোগ অতীতে দেখা যায়নি। এখন আবার এটা নতুন করে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা এই রিনিউয়েবল এনার্জির বিষয়ে ওনারা আবার গুরুত্ব আরোপ করছেন। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যেটা আমাদের সোলার আমরা বলি, আমি দেখেছি যে কাজ করতে যে আমার অভিজ্ঞতায় যেটা হয়েছে যে এই সোলার সম্পর্কে মানুষের আগ্রহ আছে, বাট এটার হয়তো মেনটেনেন্স বা এটার ইনস্টলেশন কস্ট, ইনিশিয়াল যে কস্টটা হয়, এইগুলোতে আমার মনে হয় যে একটু মনোযোগ দেওয়ার বিষয় আছে। যদি এখানে অ্যাড্রেস করা যায় তো মানুষ হয়তো আরও অনেক বেশি এটাতে উৎসাহিত হবে। তো জ্বালানির উপরে এক ধরনের চাপ তৈরি হওয়াতে আমাদের অন্যান্য ক্ষেত্রেও এটার একটা প্রভাব আছে। সবচেয়ে বড় যেটা বলছেন যে সমাধান কি হতে পারে, কোন দিকে আমরা যেতে পারি, অ্যান্ড এগুলা যখন হয়তো রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা থাকেন, মানুষ এক্সপেক্ট করে যে সরকার একটা পজিটিভ মুভ সবসময় নেবেন। তো এই প্রবলেমগুলো যেগুলো গ্লোবালি হয় বা সবাই যেটাতে এফেক্টেড হয়, এটা যে শুধু সরকার একার উদ্যোগের বিষয় তা না। আমি মনে করি যে যারা এটার দেশের জনগণ আছে, যারা এটার ইউজার, সবারই কিন্তু দায়িত্ব আছে। যেমন আমরা কিন্তু প্রচুর বিদ্যুতের কথা যেটা আসছে, বিদ্যুৎ আমরা প্রচুর মিসইউজ করি। যেমন যতটুকু সময় আমাদের একটা বাতি জ্বালিয়ে রাখা দরকার বা একটা রুমে যতটুকু আলোর দরকার, তার চেয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বেশি ব্যবহার করি। যেখানে হয়তো এসি চালানোর প্রয়োজন নাই, আমরা হয়তো চালাই। তো এইসব কারণে আমরা যদি দায়িত্বশীল হই, আমার মনে হয় যে চাপটা তৈরি হয়েছে এটা খুবই সাময়িক, এবং আমরা যদি দায়িত্বশীলতার সাথে এটা সবাই মিলে সরকারের সাথে কাজ করি, এটা মোকাবেলা করা খুব কঠিন হবে বলে আমি মনে করছি না আর কি। আপনাকে ধন্যবাদ। ডক্টর শাহজাহান, এটা তো অস্বীকারের উপায় নেই, দেশের সমস্যা তো আছে, থাকবে, আরও ঘনীভূত হবে, আবার কেউ থাকবে না। এই যে আমাদের বর্তমান মন্ত্রিপরিষদের সদস্যরা বা উপদেষ্টা যারা আছেন, প্রাইম মিনিস্টার, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলছেন, অতি কথন এবং আগ বাড়ায়া কথন, যেগুলো না বললেই চলে। বিশেষ বিদ্যুৎ নিয়ে যে কথাগুলি বলেছেন বিদ্যুৎ মন্ত্রী, এখন তিনি কী বলবেন? আবার একজন বলছেন, আমি 7 দিন পর দেখলাম, কোথাও আমি দেখলাম না যে খুদ বিদ্যুতের লাইন ধরেছে, বিদ্যুতের লাইন ধরেছে, সে দেখে নেই। প্রশ্ন হলো, জাতির সামনে এই ধরনের মিথ্যা ভাষণ, মিথ্যা বয়ান যখন দেওয়া হয়, তো প্রাইম মিনিস্টারও তো মনে করেন তখন যে কী বলছে, এবং তার নিজেরও তো বিবেকে তাড়া দেয় এটা, যা সত্য তিনি তা একেবারে উল্টে দিচ্ছেন। কিন্তু এইভাবে মন্ত্রী পরিষদের কোনো সদস্য বা কোনো বক্তা যদি কথা বলেন, আপনি কি মনে করেন তিনি জাতীয় দায়িত্ব পালন করছেন? দেখেন, আমাদের দেশে এই যে বাচাল যে শব্দটা, এই শব্দটা কিন্তু এই বাংলা সাহিত্যে অনেক পুরনো শব্দ, আর বাচাল শব্দটা খুব সচরাচর ব্যবহার করা হয়। তা আমাদের দেশে যারা এখন মন্ত্রীর দায়িত্বে আছেন, উপদেষ্টার দায়িত্বে আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যেহেতু একটা পলিটিক্যালি একটা ইলেক্টেড গভর্নমেন্ট এখন আছেন,
অন্যান্য সময় সাধারণত যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, সচিব থাকেন, ওনারাই বেশিরভাগই ভূমিকা পালন করেন। কিন্তু ওনারা আমার মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্য জনগণের একটু বেশি বেশি কথা বলেন। আর ওই মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ওনাকে তুষ্ট করার জন্য বেশি কথা বলে তার মন্ত্রণালয়টা সবচেয়ে ঠিক আছে এসব প্রমাণ করতে চায়। কিন্তু ওরা বুঝতে পারে না যে এই মিডিয়ার যুগ, একজন জোরে একটু কাশি দিলে পর্যন্ত আরেকজনে বলে দেখেন কাশতে কাশতে শুয়ে পড়ছে। এটা খুব সাধারণ একটা ব্যাপার। তো ওনারা মনে করে যে ওনারা বলছেন, এটা আর কেউ দেখছে না। আমি যখন বলি যে এত লম্বা লাইন আমি প্রতিদিন দেখতেছি পেট্রোল পাম্পে, কিন্তু ওনারা বলেন না লাইনটা সহনীয়। সহনীয় তো ফিতা দিয়ে মাপা যাবে না, সহনীয় কটটুক হইলে সহনীয় আর কতটুক সহনীয় না। আমার ড্রাইভার তো 7 ঘন্টা 8 ঘন্টা, একদিন 9 ঘন্টার দ্বারাই সে তেল নিয়ে আসছে। এখন যদি আমাদের মাননীয় এই জ্বালানি মন্ত্রী বলেন যে না বিদ্যুতের তেলের তেমন কোনো সংকট নাই, তো সংকটই যদি না হবে তো লাইন কেন? বলতে পারতো একটু পরিশীলিত ভাষায়, দেখেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের তেলের সাপ্লাই লাইনটা যেটা আছে এটা একটু ডিসরাপ্টেড হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, আমরা অপেক্ষা করছি, আপনারা একটু কিচ্ছতা সাধন করেন, আপনারা খুব প্রয়োজনীয় কাজের বাইরে গাড়ি ব্যবহার করবেন না। আর এখন লাইনে যে দেরি হচ্ছে এটার কারণ হচ্ছে আমাদের সাপ্লাই একটু কম হচ্ছে। মানুষকে এটা বুঝবে না, আমার কী জন্য এক্সট্রা ক্রেডিট নিতে হবে। তারপরে অন্য যে কোনো জায়গায় দেখেন একটা সমস্যা হইলে সে মনে করে না এটা কোনো সমস্যাই না, অর্থাৎ সে মনে করে আমি যেটা বলতেছি এটা আমার কথাই সবাই শুনবে আর এটা কেউ যাচাই বাছাই করে দেখবে না। কারণ এখন মানুষ অনেক সচেতন। একসময় যোগাযোগ ব্যবস্থা ছিল না, গ্রামে পত্রিকা যাইতে 3 দিন লাগতো, এখন তো 1 সেকেন্ডের মধ্যে ঘটনার মধ্যে মানুষ সব জেনে যায়। এখন দেখা যায় যে কোনো এক মাননীয় মন্ত্রী তার মন্ত্রণালয়ে সাফাই গেলেন, তার 1 মিনিট পরে দেখা গেল ঠিক পাল্টা যে দুরবস্থার সমস্যাটা আছে ওনার বক্তব্য কাট করে একসাথে করে দিয়ে তাকে এটাকে কি বলে বাংলা ভাষায় ডুবিয়ে দেওয়া বলে না, মানে তাকে ধ্বংস করে দেওয়া হয় জনসমক্ষে। যে এই বাচালতা দরকারটা কী ছিল, তো উনি কথা বলার আগে উনি বুঝে বলবেন না। কিন্তু আমাদের দেশে ওরা মনে করে যে ওনারাই চালাক, ওনারাই বুদ্ধিমান, ওনারাই পলিটিশিয়ান, ওনারাই সব বোঝেন। কিন্তু দেশের জনগণ কেউ বোকা না, তারা অনেক বুদ্ধিমান। আমি প্রসঙ্গ করে একটা কথা বলি, আপনি যেভাবেই নেন না কেন, 6ই জুলাই আমি 24 সালে আমি বলেছিলাম দেখেন এই যে আন্দোলন হচ্ছে এটা একটা ডিজাস্টার, দেশের জন্য সব কিছু ভেঙে চড়ে দিচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, শাহবাগ বন্ধ হয়ে যাচ্ছে। সরকার তো একটা সামান্য একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বলবে যে ঠিক আছে 1% মুক্তিযোদ্ধা নাতি না, মুক্তিযোদ্ধার সন্তান দেখা গেলো একজনও নেই, 1% 2% কোটা দিলাম, পাহাড়ি 2% দিলাম, বা প্রতিবন্ধীদের জন্য 2% দিলাম, ট্রান্সজেন্ডারের জন্য 1% দিলাম। নতুন এক্সিকিউটিভ অর্গান অফ দি স্টেট ইন্ডিপেন্ডেন্ট, পার্লামেন্ট ইন্ডিপেন্ডেন্ট, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, হাইকোর্টও রায় দিছে, তাতে কি আছে? তাতে এক্সিকিউটিভ অর্গানকে তো বলা হয় না দে আর ডেবার্ট ফ্রম ইস্যুইং এ নিউ নোটিফিকেশন দ্যাট ইট উইল বি লাইক দিস, আপনি এইভাবে এই কোটাটা ভাগ করে দেন, তারপরের দিন দেখবেন এটা বন্ধ হয়ে যাবে। এখন আমি তো এরকম জাতীয় কোনো নেতা না, এটা সামান্য ব্যাপার, এটা শুনলেই হয় না, কেউ শুনবে না, সবাই নিজেরা বেশি জ্ঞানী মনে করে দিয়ে তো ধ্বংসটা ডেকে আনে। তো এখন এই যে সাধারণত আমি শেষ করতেছি, আমাদের যারা মাননীয় মন্ত্রী আছেন আমি শুধু একটা বলবো, তারা যেন নিজেদেরকে মহাজ্ঞানী মহাজন মনে না করেন এবং তারা কথা বলার জন্য ভেবেচিন্তে কথা বলেন। তার না হলে হবে কি, কারণ মানুষ তো সব চোখের সামনে দেখে ফেলে, তখন তার বিরুদ্ধে যেমন মানুষ অত্যন্ত মানে কি বলবো তাকে বলবে যে নির্ভরশীল মানুষ না বা যোগ্যতা নাই তার, অত পদে বসে গেছেন, বেশি কথা বলেন। আবার আরেকটা বলবেন যে এই দেশ চালানোর জন্য তাদেরকে দরকার নেই, সরিয়ে দিলেই ভালো হয়। কি দরকার এই ঝুঁকি নেওয়ার? পরিশীলিত ভাষায়, পরিমিত ভাষায় দেশের সমস্যা আপনি যেরকম জানেন সমস্ত জনগণ জানে, এইটা মনে করে আপনি কথা বলেন, দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। এখন অফিস আওয়ারটা কমায় দিতে পারেন আপনি, 8টা থেকে 1টা করেন না। আসবো আপনাকে স্যার। জনাব শরফুদ্দিন আহমেদ, অত্যন্ত রিলেভেন্ট প্রশ্ন একটা, অনেকেই জানে না বা বুঝতে চায় না, পুলিশ কিন্তু জনপ্রশাসনের একটা পার্ট, এবং কোনো কিছু হ্যাম্পার্ড হলে জনপ্রশাসন কিন্তু সে দায়িত্বে চলে আসে। আমরা দেখেছি মোহাম্মদপুর নিয়ে ইতিমধ্যেই নানান কথাবার্তা হচ্ছে। মোহাম্মদপুর থানাটা হচ্ছে অত্যন্ত জটিল, আইন শৃঙ্খলার খুব পতন, ব্যক্তি নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, ঘরের নিরাপত্তা কোনোটাই নাই, কিন্তু অনেক বিধ্বস্ত। ঠিক এই অবস্থার ভিতর দিয়ে পুলিশ কমিশনার বারবার বলছেন, গতকাল তিনি জোর দিয়ে বলেছেন মোহাম্মদপুরে সিসিটিভি লাগানো হবে এবং প্রয়োজনে প্রত্যেক মানে ঘরে ঘরে ফ্ল্যাটে কিন্তু এটা লাগানো উচিত। আপনি কি মনে করেন এইভাবে যদি ব্যবস্থা নেওয়া যায়, সিসিটিভি লাগায়, তাতে কি নিরাপত্তা হুমকি বাড়াবে, না নিরাপত্তাটা কি একটু ভিন্নভাবে দেখা হচ্ছে? না,
একটা বিষয় হলো যে এটা পুলিশিং কার্যক্রমের কথা যেটা বলছেন, যে আমাদের দেশে যে মোহাম্মদপুরের কথা বললেন, এটা একটা খুব ঘনবসতিপূর্ণ এলাকা এবং মেট্রোপলিটন পুলিশ এখানে কাজ করে আইন শৃঙ্খলার জন্য, ঢাকা সিটিতে স্পেশালি। সারা দেশেই পুলিশ, তো জেলা পুলিশ অন্যের বিভিন্ন তাদের সংস্থা আছে, সেইভাবে কাজ করে। 5ই আগস্টের পরবর্তীতে পুলিশের মধ্যে আমরা সবাই জানি একটা বিধ্বস্ত অবস্থা ছিল। সময় কিন্তু খুব বেশি যায়নি, 5ই আগস্টের পর যদি হিসাব করেন যে প্রায় 1.5 বছর বা এইরকম একটা সময় গিয়েছে। তো এই পুলিশ বাহিনী আবার ধরেন রিঅর্গানাইজ হয়ে তারা যেভাবে যত দ্রুত তারা আবার তাদের ফর্মে চলে আসছে। আমি বিশ্বাস করি যে নাগরিকদের যে নিরাপত্তার ইস্যুটা, এবং আপনি বলেছেন যে পুলিশ যেহেতু জনপ্রশাসন, বাট আমিও জনপ্রশাসনের একজন, আমাদের পক্ষ থেকে সবসময় প্রচেষ্টা থাকে যে জনগণের সার্বিক নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করার জন্য, এবং পুলিশের আন্তরিকতার ঘাটতি আছে এটা আমি মনে করছি। এত বড় একটা মেগা সিটি এবং মোহাম্মদপুর এলাকা এত ঘনবসতিপূর্ণ, এখানে যদি আপনি পুলিশ এবং জনগণের রেশিওর কথাটাও চিন্তা করেন, আমি মনে হয় আমাদের পুলিশ অনেক দক্ষতার সাথে কাজ করতে সক্ষম। পৃথিবীর এই রেশিও আমার মনে হয় যে পৃথিবীতে এটা হাইয়েস্ট, পপুলেশন প্লাস পুলিশের রেশিও যদি দেখেন। তারপর আমি মনে করি যে জনগণ যদি সচেতন হয়ে সবাই মিলে আমরা একসাথে কাজ করি, এটা জটিল না। যেটা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করা, অবশ্যই এটা সম্ভব, এটা তো অসম্ভব কিছুই আমি মনে করি না, তবে সকলের অংশগ্রহণটা জরুরি। আপনাকে ধন্যবাদ। ডক্টর শাহজাহান, আপনি তো একজন বেশ অভিজ্ঞ ডিস্ট্রিক্ট জাজ, দায়রা জাজ ছিলেন, জাতিসংঘেরও আপনি ইন্টারন্যাশনাল জাজ ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন আপনি। সিম্পল একটা প্রশ্ন বারবার নাড়া দেয়। আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে সবচেয়ে নিরাপত্তার প্রশ্ন। আশঙ্কা করা হচ্ছে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে যাচ্ছে এবং কিছু ব্যক্তির উপর হতে পারে, কিছু প্রতিষ্ঠান হতে পারে, সংসদ হতে পারে। এই যে একটা ভয়ঙ্কর একটা রেড অ্যালার্ট, এটা কিন্তু জনমনে একটা শঙ্কা সৃষ্টি করেছে। কোন ব্যক্তি, কারা ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে কোন ব্যক্তিগুলো। এই ধরনের একটা রেড অ্যালার্ট ঠিক এই মুহূর্তে এটা কৌশলগতভাবে আপনি কীভাবে দেখছেন? দেখেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলছি। যারা এইসব ডিপার্টমেন্টে, যেমন উনি প্রশাসনে কাজ করেছেন, আমি 36.5 বছর জুডিশিয়ারিতে কাজ করেছি, দেশে এবং বিদেশে, জাতিসংঘে। আমার কথা হচ্ছে যে আমার বুদ্ধিমত্তায় বলে যে রেড অ্যালার্টটা জারি করা হয়েছে, এটা ঠিক করেন না এই কাজটা। কারণ হচ্ছে তাহলে আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে কেন, গোয়েন্দা বাহিনী, পুলিশের গোয়েন্দা বাহিনী আছে, আমাদের ডিজিএফআই তো বাংলাদেশে একটা, মাশাআল্লাহ, এই সেনাবাহিনীর এই অংশটা বাংলাদেশে গত 20-30 বছর ধরে ডিজিএফআই, এটা তো আমাদের কারো জানারই কথা না। এটা ফোর্স ইন্টেলিজেন্সের ব্যাপার, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স, ইট ইজ অ্যামং দেমসেলফ দে উইল ওয়ার্ক জাস্ট টু নিউট্রালাইজ দেম, টু কন্ট্রোল দেম। বাট আপনি ডিজিএফ এখন জনগণের সামনে মুখে মুখে, তারা কেন জনসমক্ষে আসবে? এই অ্যালার্টটা জারি করে সারা দেশে আপনি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছেন। আপনার যদি এরকম আতঙ্কের কোনো সংবাদ আপনি পেয়েই থাকেন, তো আপনি তো এইটা সব জায়গায় একটা ওয়্যারলেস মেসেজ দিবেন যে সিক্রেট মেসেজ ইজ দ্যাট টু দি অল দি ল এনফোর্সিং এজেন্সিস ইনক্লুডিং স্পেশাল ব্রাঞ্চ, এনএসআই, ডিজিএফআই, হোয়াট এভার মেবি, দে শুড বি অ্যালার্ট and that to alert to find out actually who is going to communicate this disaster. এবং এই যে রেড অ্যালার্টটা জারি করলো, তারা আক্রমণ করতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে, ভালো কথা, সেটা আপনারা নিজেরা ম্যানেজ করেন। আপনি জনগণকে কেন আতঙ্কিত করছেন? আপনি সচেতন করার পরিবর্তে আপনি তো আতঙ্কিত করছেন। সচেতনতার আতঙ্ক তো এক জিনিস নয়। আতঙ্কিত আপনি হাইপার টেনশন বাড়িয়ে দিলাম, হার্ট অ্যাটাক বাইরে গেলে বোধহয় আমাকে আক্রমণ করবে, তো তোমার বাহিনী থাকার দরকার। কিন্তু পুলিশের, আমাদের পুলিশ কিন্তু খুবই তৎপর, আমি জানি, আমি বাংলাদেশি পুলিশের সাথেও কাজ করেছি। এর এত ট্যালেন্ট আপনি চিন্তা করতে পারবেন না। আপনার এই 700 সিসি ক্যামেরা লাগাবেন শুধু মোহাম্মদপুরে, একটাও সিসিটিভির দরকার নেই। পুলিশের দায়িত্ব দেন ইন্ডিপেন্ডেন্টলি, উইদাউট এনি ইন্টারফারেন্স ফ্রম দি পলিটিক্যাল এক্সিকিউটিভ, দেন ইউ ফাইন্ড দ্যাট পুলিশ, হাউ ইট ক্যান বি ফাইন্ড আউট বাই দি পুলিশ, একদম কবর থেকে তুলে নিয়ে আসবে। আমি ওদের 100 বার আসতে রাখি, স্যালুট দেই। এখন যদি বলেন পুলিশের বিরুদ্ধে দোষ ত্রুটি আছে বা দুর্নাম থাকতে পারে, আর দুর্নাম তো অনেকেরই আছে, কিন্তু পুলিশ পারে না, এই কথা আমি বিশ্বাস করবো না। আপনি রেড অ্যালার্টটা জারি করে আপনি পুরো জাতিকে আতঙ্কিত করে দিচ্ছেন, এটা খুবই অন্যায়, আমি বলবো অবিচার, এটা অবিবেকের মতো একটা কাজ হয়েছে।
আপনি যদি এতই পুলিশ ডিপার্টমেন্ট আপনি করেন, আপনার অনেক যোগ্যতা আছে, ভালো ভালো পুলিশ অফিসার সব এখন ব্রিলিয়ান্ট ছেলেরা যায়, দারোগা এমনকি এসআই অনেক ব্রিলিয়ান্ট, মাস্টার ডিগ্রি পাস ঢাকা ইউনিভার্সিটির, এরা এত বুদ্ধিমান। আপনি দেখেন এই রেড অ্যালার্টটা জারি না করে যারা পুলিশ বাহিনী চালায় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা যদি বলে যে প্লিজ বি অ্যালার্ট, উই হ্যাভ জাস্ট গট দি মেসেজ অর ইনফরমেশন ইন এনি ওয়ে, যে এটা ডিজাস্টার হইতে পারে, জঙ্গিরা আক্রমণ করতে পারে, সবাই অ্যালার্ট হয়ে যাও। তো এই যে আজকে ইন্ডিয়ান যে ওই গোয়েন্দা প্রধান বা আপনার সিক্রেট সার্ভিসের যে ভদ্রলোক, সে তো এই পাকিস্তানে যে টুপি মাথায় দিয়ে বড় মাওলানা হয়ে 7 বছর সে ওইখানে খাদেম ছিল, অজিত দোভাল। অজিত দোভাল। তা আপনার খাদেম হওয়ার দরকার নেই, আমি বলি ছোট দেশ তো, ঘনবসতি বেশি। আপনি যদি এত, আপনি মাথায় জুড়ি দিয়ে বাদাম বেচেন, আপনি পান বেচেন, আপনি ওইখানে বসে ফুটপাতে চা বানানোর বেচেন, গোয়েন্দাগিরি হয়েই যাচ্ছে। আবার একটা পিচ্ছি বসায় রেখে দিয়ে আবার আরো দরজায় ঘুরে বেড়ান, আপনার এর চেয়ে গোয়েন্দা তথ্য আর কোথাও পাবেন না। মসজিদ মাদ্রাসা যদি মনে করেন, মসজিদ মাদ্রাসা একটু হেঁটে আসেন, নামাজ পড়েন ওদের সাথে, তারপর আলোচনা করে কি কাছাকাছি যান, এগুলো কোনো বড় বিষয় নাকি? আচ্ছা, আপনি ভালো বলেছেন। জনাব শরফুদ্দিন আহমেদ যদিও আপনি সরকারি আমলা, তারপরে প্রশ্ন এসে যায় ডক্টর শাহজাহান যেটা বললেন, এই ক্ষেত্রে আপনার না সেটা তো নাগরিক চেতনা প্লাস আমলাতান্ত্রিক চেতনা দুটার সমন্বয় কি বলবেন আপনি? না সেটা তো ঠিক আছে যে যে ইয়েটার বিষয় আসছে, গণমাধ্যমে আসছে বা অ্যালার্টের কথা বলা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো তাদের বিবেচনায় করেছে। তো আমি মনে করি যে ল এনফোর্সিং এজেন্সি তাদের নিজস্ব ওয়ে আছে কাজ করা, সেই অনুযায়ী করবে। এবং তারা এটাও বলেছেন যে এটা আতঙ্কিত হওয়ার কোনো ইস্যু না, এটা তাদের সব কিছুই তাদের নিজস্ব একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, এবং জনগণ যাতে আতঙ্কিত না হয় সেই বিষয়েও তারা সচেতন করেছেন। তাই আমি মনে করি যে আমাদের ল এনফোর্সিং এজেন্সি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট শক্তিশালী, যত তাদের সেই সক্ষমতা আছে এবং তারা এটা ইজিলি হ্যান্ডেল করে। আমি মনে করি না যে আতঙ্কিত হওয়ার কিছু আছে। আপনাকে ধন্যবাদ। আপনাকে বেশি প্রশ্ন করা যাবে না, খুব সেন্সিটিভ এরিয়া, কারণ আপনি এখনো চাকরিতে আছেন অ্যাডমিনিস্ট্রেশন। ডক্টর শাহজাহান, আপনার কাছে একটা গুরুত্ব প্রশ্ন। আপনি ডিজিডিএফ এর কথা বলেছিলেন, অনেকেই জানে না, এমনকি সরকারের অনেক ব্যক্তিও জানে না, রাজনীতিবিদরাও জানে না, অনেকে জানে। বলছি, ডিজিডিএফ ইজ নট এ পার্ট অফ আর্মি, ইট ইজ আন্ডার দ্য কমান্ড অফ প্রাইম মিনিস্টার অফিস। এবং এখানে নিউজ হয়, তারা হয়, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এখানে আসে কারা, রিক্রুটমেন্টগুলো হয় আর্মি থেকে হয়, প্রমোশন পোস্টিং এভাবেই দেওয়া হচ্ছে। কিন্তু ডিজিডিএফ এর কর্মকাণ্ডের সাথে মূলত আর্মির কোনো সংস্থ সেভাবে নাই। এই বিষয়টা আপনি একটু স্পষ্ট করেন। দেখেন, একটা সাধারণ কথা আছে, কিন্তু আমি অনেকবারই বলে ফেলছি, আমার খুব ভালো লাগে। দেখেন, ধরি মাছ নাসুই কাদা, তার নাম হলো শাহজাদা। এখন এই দেশের সবই তো শাহজাদা স্টাইলেই হয়, কারণ আপনার প্রধানমন্ত্রী যদি এটার হেড হয়, ভালো কথা, দায়িত্ব তো প্রধানমন্ত্রীর ঘাড়েই যাচ্ছে। ডিজিএফআই যে গত রেজিমের যে অপকর্ম বা যা যা হয়েছে, মানুষ মারা বা অমুক করা, আয়নাঘর ময়নাঘর যে ঘরই বলেন না কেন, সেটা চোখের সামনে যারা ফিরে আসছে, এটা তো অবিশ্বাসের আর কোনো সুযোগই নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে থাকুক আর ওই সেনাপ্রধানের আন্ডারেই থাকুক, কিন্তু কাজটা কি হচ্ছে? কাজটা হচ্ছে জনগণ আতঙ্কিত ডিজিএফআই এর নামে। তো কেন জনগণ এই ডিজিএফআই এমন কাজ কেন করবে জনগণ আতঙ্কিত হবে? তার তো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, তাদের বিষয়টা রাষ্ট্রের বাইরে আসবে কেন? আর তারা যদি গোয়েন্দা বাহিনী হয়, তো গোয়েন্দা দিয়ে কাজ করো, তোমাদের জেলা লেভেল মুখ লেভেল তোমাদের তো লোক আছে, সোর্স আছে, প্রাইভেট সোর্স নিয়োগ করো। এই শব্দই তো মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। আজকে এই যে আমার ব্রাদার যে বললেন যে না যথাযথভাবে এইটা করা হয়েছে, যে একটা অ্যালার্ট জারি করা হয়েছে, এটা আতঙ্কিত আর কিছু নেই। আপনি তো আতঙ্ক মুক্ত করতে যেয়ে আতঙ্কের সাগরে ভাসায় দিচ্ছেন জনগণকে। আপনি আতঙ্কিত হবেন না, জঙ্গিরা আক্রমণ করতে পারে। আর আতঙ্কিত হবেন না আপনি বললেন, আর জঙ্গিরা আক্রমণ করতে হবে, তো আমার আতঙ্কের 100 গুণ তো বাড়াই দিলেন আপনি ওই শান্ত করতে গিয়ে, উল্টা হয়ে গেল না? তো এটা বলার দরকারটা কি যে আপনারা আতঙ্কিত আর কিছু না? আরে আতঙ্কিত আর কিছু নাই, যে তো আপনারা গোপনে রাখেন, আপনাদের কাজ আপনারা করেন। কোনো ঘটনা যদি না ঘটে তো কেউ তো আতঙ্কিত হবে না। আর মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করছেন। এইটা শোনেন, বুদ্ধি তো এক একজনের এক এক রকম, আর বুদ্ধি এমন একটা ব্যাপার, এটা মাপা যায় না যে আপনার মাথায় কয় কেজি জ্ঞান আছে বা ওনার মাথায় কয় ফুট নলেজ আছে, এটা মাপা যায় নাকি? ইট ইজ টু বি ফেল্ড বাই অ্যাক্টস অ্যান্ড ডিডস অফ দি ম্যান কনসার্ন। আপনি এই যে বুদ্ধিমত্তা আজকে যে অ্যালার্টটা জারি করছে, আমি মনে করি না কোনো বুদ্ধিমত্তার কাজ হয়, সে তার নিজস্ব উইং দিয়ে সব জায়গায় কাজ করবে। এরা অনেক ট্যালেন্ট, অনেক অ্যালার্ট পুলিশ। আচ্ছা, আরেকটু জিনিস আপনাকে স্পষ্ট করতে হবে। এখানে বলা হয়েছে কিন্তু ব্যক্তি এবং প্রতিষ্ঠান, কোন কোন প্রতিষ্ঠান ইঙ্গিত দেওয়া হয়েছে, পার্লামেন্ট সহ, কিন্তু ব্যক্তিগত বলা হয়নি। কিন্তু আপনি কি মনে করেন ঠিক এই ঘোষণার মধ্য দিয়ে একটা সূক্ষ্ম রাজনীতি আছে?
শুনেন, মজার কথা, রাজনীতি সব জায়গায়, রাজনীতি বউয়ের সাথেও হয়, ছেলের সাথেও হয়, অফিসের স্টাফদের সাথেও হয়, আর সবার সাথে রাজনীতি হয়। রাজনীতির কথাটা কেন আসছে আমি জানি না। বা রাজার নীতি, রাজনীতি ভালো কথা, কিন্তু রাজার নীতি ওই ভাইদের মধ্যে দুইজন তো রাজা না, কিন্তু যুদ্ধ ঠিক হয়। বউ তো রানী না, আমিও রাজা না, কিন্তু যুদ্ধ তো ঠিকই হচ্ছে। এই রাজনীতি একটা ব্যাপার আছে। এখন এই যে আচ্ছা বলেন পার্লামেন্টের কথা যারা বললো, আমি স্যালুট করি তাদের, ঠিক আছে, জ্ঞান বুদ্ধি না হলে তার বিশেষ অফিসার হইতো না। তো সে পার্লামেন্টে যদি আতঙ্কের ব্যাপারটা উনি জেনে থাকেন, তা পার্লামেন্টে আপনি পুলিশের সংখ্যা বাড়াই দেন। আর এমন জঙ্গিরা আসবে না যারা পুলিশের অস্ত্র ভেঙে দিয়ে একেবারে ট্রাক নিয়ে ঢুকে যাবে, যেটা আমরা পাকিস্তানে দেখি যে দেয়াল ভেঙে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে যায়। এরকম কিছু করার দরকার, কিছু মেজার নেন আপনারা। মানুষকে বলার দরকারটা কি? মানুষকে বলে সারা দেশ 18 কোটি 16 কোটি লোক জানা যাচ্ছে না? আপনার পার্লামেন্ট উড়াই দিবে, ভালো কথা, পার্লামেন্ট সম্বন্ধে বললেন তো পার্লামেন্টটা প্রোটেক্ট করেন। সচিবালয়ে বোমা মারবে, ভালো কথা, সচিবালয়ের চারিপাশে আপনি ভিজিলেন্স টিম বাড়াই দিলে হলো, সিভিল ড্রেসের লোক দোকান দেন, বাড়াই দেন। হ্যাঁ, আর সবার কাছে তো মোবাইল আছে, কেউ পান বেচবে, কেউ ঠেলা গাড়ি দিয়ে ওই বাদাম বেচবে, তারা তো দেখবে মুভমেন্ট কী হচ্ছে, একটা সাসপিশিয়াস মুভমেন্ট। ওকে, এই জায়গাটা আসেন তো দেখি, সাম পিপল আর মুভিং অ্যারাউন্ড, এটা সাসপিশিয়াস একটা অ্যাকশনে যাচ্ছে, বি অ্যালার্ট। সঙ্গে সঙ্গে দেখুন যখন চারিপাশে পুলিশ ঘিরে আসে, ওই এলাকাতে ও আর নড়তে পারতেছে না, যাকে সন্দেহ করেছে। পরে ধরলো, জিজ্ঞাসাবাদ করলো, আর পুলিশের যেই বুদ্ধি, ও কবর থেকে লাশ তুলে বের করে সব বলে দেয়। তো বুঝছেন। আপনাকে ধন্যবাদ। পুলিশের বুদ্ধি অনেক সবাই বলবে, আবার পুলিশের বুদ্ধি না এটাও বলে, কিন্তু আমরা মনে করি না পুলিশ বুদ্ধিমান, কিন্তু সবসময় সব ক্ষেত্রে বুদ্ধিটা প্রয়োগ করতে পারে না, বিকজ অফ অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ইচ্ছা থাকলেও পারে না। একজন দক্ষ আমলা হিসাবে সবচেয়ে চ্যালেঞ্জিং কী হচ্ছে যে আপনি ইচ্ছা করছেন, করতে চান, পারতেছেন না। এই পরিস্থিতির কীভাবে ব্যাখ্যা দেবেন? আমাদের ইচ্ছাটা তো একটা, আমি কি ইচ্ছা করব, যে আমি ইচ্ছা করব যে আমার তো কাজের একটা নির্দিষ্ট ধরন আছে, একটা রুলস রেগুলেশনের ভিতর দিয়ে আমাদের কাজ করতে হয়। আমার ইচ্ছাটা যদি রুলস রেগুলেশনের ভিতরে থাকে তাহলে আমি করতে পারবো না, এটা আমি মনে করি না। আমি ব্যক্তিগতভাবে কাজ করতে যেয়ে আমি যে খুব বেশি বাধার সম্মুখীন হয়েছি, আমার কাছে এটা মনে হয়নি কখনো। আমি বিভিন্ন পর্যায়ে কাজ করেছি, আমি চেষ্টা করেছি আমরা সরকারের যে পলিসি থাকে, সরকারের যে দৃষ্টিভঙ্গি থাকে, ভিশন থাকে, দেশের যে এক্সিস্টিং রুলস রেগুলেশন থাকে, এর ভিতরে কাজ করার। আমি মনে করি না এর ভিতরে কাজ করলে খুব বেশি সমস্যা আছে। যেমন এখন ধরেন বর্তমান সরকার দায়িত্ব নিচ্ছেন, সম্প্রতি 2 মাস হলো, তাদের একটা ম্যানিফেস্টো আছে, তারা গভর্নমেন্টের জনগণের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, কিছু কমিটমেন্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রায় বলেন যে আমরা জনগণের কাছে, এটা আমাদের এগ্রিমেন্ট জনগণের সাথে, আমাদের ম্যানিফেস্টো দেখে মানুষ আমাদের ভোট দিয়েছে। তো তার ম্যানিফেস্টোটা তো একদম ক্লিয়ার, ডিফাইন করা আছে উনি কী করতে চান। তো আমরা যদি সরকারের এই ভিশনটাকে সামনে রেখে কাজ করি, বাধাগ্রস্ত হওয়ার খুব বেশি আমি কিছু দেখি না। আর এগুলো যেগুলো ছোটোখাটো চ্যালেঞ্জ যেগুলো থাকে, সবসময় থাকে, সব জায়গায়ই থাকে, এগুলো ওভারকাম করা খুব খুব কঠিন ইস্যু না আর কি। আমি এখন পর্যন্ত তাই মনে করি। আমি যে খুব বেশি বাধার সম্মুখীন হয়েছে সেটা। আপনাকে ধন্যবাদ, আপনি যা বলেছেন আমরা জিনিসটা বুঝে নিয়েছি। ডক্টর শাহজাহান, আপনাকে ধন্যবাদ। মূল বিষয় ছিল দুর্যোগে আমাদের প্রস্তুতি। এই দুর্যোগটা বিভিন্ন সমাজ, বিভিন্ন সেক্টরে, এখন দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা শুরু করে মানব সম্পদ উন্নয়ন, বিতরণ এবং সংসদ, পার্লামেন্ট, যাই যেদিকে তাকাবেন, সমস্যা যখনই ঘনীভূত হয়ে যায়, সমাধান করা যায় না, বেশি উপরে যায়, তখন দুর্যোগ দেখা দেয়। ভবিষ্যতে এই দুর্যোগে যেন না পড়ি, আমরা চেষ্টা করব, আমাদের একটা উদ্দেশ্য হলো যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, কোনো সমস্যা যাতে দুর্যোগের পর্যায়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখা। যেমন সরকারের দরকার, পার্লামেন্টের দরকার, পুলিশের দরকার, প্রশাসনের দরকার, একইভাবে জনগণকেও বুঝতে হবে যে সব সমস্যায় দুর্যোগ নয়, সব সমস্যায় কিন্তু অনতিক্রম নয়। আমরা সেদিকে তাকিয়ে আমরা সেই বাংলাদেশে যাচ্ছি, যেই বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ যেখানে আমরা সত্যি বলতে পারবো আমরা এখন শান্তিতে আছি। ধন্যবাদ।